আমি নাইম, পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে জব করছি। আব্বু নাহিদ সরকার আর আম্মু নাজমা সরকার। অফিস থেকে বাসায় আসতেই আম্মু বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নে। কেন আম্মু, কোথাও যাবে নাকি? তোর জন্য মেয়ে দেখতে যাব। আম্মু আবারও সেই একই কথা, কতবার বললাম আমি এখন বিয়ে করব না। কেন, কোনো মেয়েকে পছন্দ করছিস? সে সময় চেয়েছে। আরে না আম্মু, কি বলো, এমন কিছু না। তাহলে তোর সমস্যা কোথায়? আমি বুড়ো মানুষ, কতদিন বাঁচবো বল? আমি কি তোর বিয়ে দেখে যেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট আর প্যান্ট পরে নিচে আসতেই আম্মু আর আব্বু আমাকে নিয়ে চলে আসে মেয়ের বাসায়। অনেক কিছু খেতে দিয়েছে, কিন্তু খেতে পারছি না, কেমন জানি লজ্জা লজ্জা করছে। একটু পর মেয়েকে নিয়ে আসা হলো। ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আসে, আমাদের সামনে বসেছে। আম্মু টুকটাক কথা জিজ্ঞেস করছে। আমার তো মেয়েটার মুখ দেখার জন্য আর তর সইছে না। আম্মু মেয়েটার কাছে গিয়ে ঘুমটা খুলতেই মুখ থেকে বের হয়ে যায়, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি মাথা নিচু করে বসে আছি। বিশ্বাস করে নাবির ভাই, মেয়ে তো নয়, যেন আকাশের পরী। রিয়াজের ওই গানটা মনে পড়ছে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব। একটু পর আম্মু বলে, নাইম, তোরা চাইলে আলাদা কথা বলে নিতে পারিস। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকি। এরপর দুই পরিবারের সবাই মিলে আমাদের আলাদা কথা বলার ব্যবস্থা করে দেয়। ছাদে দাঁড়িয়ে আছি দুজন, দুজনের মাঝেই নীরবতা। নীরবতা ভেঙে আমি বলি, আপনার নামটা জানতে পারি? জি, আমি পড়ি। আর আপনার? আমি নাইম। তা আপনার এই বিয়েতে মত আছে তো? আমাকে আপনার পছন্দ হয়েছে? হুম। আর আপনার আমাকে পছন্দ হয়েছে? হুম, খুব। আমার একটা কথা আছে। হুম, বলুন। বিয়ের জন ঠিক করার পর থেকে আমরা প্রেম করব, ঠিক আছে? আমি অনেকটা অবাক হয়ে যাই পরীর কথা শুনে। পরীকে বললাম, বিয়ের আগে বেশি দিন হলে 7 থেকে 8 দিন সময় পাওয়া যাবে। সমস্যা নেই, এই 7 দিন প্রেম করব। আপনার কোনো আপত্তি আছে? আমি মুচকি হেসে না বললাম। দুজনে মুচকি হেসে অন্যদিকে তাকাই। আরও কিছু সময় কথা বলে দুজনে নিচে চলে আসি। এরপর আব্বু আম্মু আমার দিকে ইশারায় জানতে চায় পছন্দ হয়েছে কিনা। আমি মুচকি হাসি। এরপর আব্বু আম্মুর সাথে কথা বলে আগামী শুক্রবার আমাদের বিয়ের জন্য ঠিক করে। এরপর আমরা বাসায় চলে আসি। আসার আগে পরই মোবাইল নাম্বার নিয়ে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে গল্প করছি। তখন আম্মু বলে, কিরে, মেয়ে পছন্দ হয়েছে? আমি কিন্তু মেয়েকে আগে থেকেই চিনি। আগে থেকে চিনো মানে? সে অনেক কথা, পরে একদিন বলবো। তা মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে রুমে চলে যাই। বাস, আর কি, আম্মু যা বোঝার বুঝে গেছে। রাতে খাবার খেয়ে রুমে বসে আছি, ভাবছি পরীকে কল দিব কি দিব না। ভাবতে ভাবতে দিয়েই দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি নাহিদ। আপনি খুব পচা। যা বাবা, আমি আবার কি করলাম? বাসায় গেছেন সেই কখন, আর এখন কল করলেন? আপনি এত আনরোমেন্টিক কেন বলুন তো? আসলে বাসে আসার পর থেকে ব্যস্ত হয়ে পড়েছি, তাই আর কল করা হয়নি আপনাকে। আচ্ছা বাদ দিন, খাবার খেয়েছেন? হুম, মাত্র খেয়ে এলাম। আপনি খেয়েছেন? হুম, খেয়েছি। কি করছেন? এই তো রুমে বসে। আপনি? শুয়ে আছি। কাল একবার দেখা করতে পারবেন? কখন আসতে হবে? বিকেল 4টায় যমুনা ফিউচার পার্কে। 1 মিনিটও লেট হবে না। নীল রঙের একটা পাঞ্জাবি পরে আসবেন। আমি মুচকি হেসে হ্যাঁ বলি। এরপর আরও অনেক সময় কথা বলি। কথা বলতে বলতে কখন যে ফজরের আজান দিয়ে ফেলেছে কেউই বুঝতে পারিনি। এরপর কল কেটে উজু করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যাই। অফিসে গিয়ে স্যারের সাথে 10 দিনের ছুটি আনি। স্যার জানতে চাইলে বিয়ের কথা জানাই। স্যার আর না করেনি। এরপর বাসায় চলে আসি। বাসায় আসতেই পরীর কল। কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। বিকেলে পরীর কথা মতো নীল একটা পাঞ্জাবি পরে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাই যমুনা ফিউচার পার্কে। রিক্সা থেকে নেমে গাড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজতে 1 মিনিট বাকি। পার্কের ভেতরে গিয়ে পরীকে কল করি। হ্যালো, কোথায় আপনি? এই তো মাত্র ভেতরে ঢুকেছি, আপনি কোথায়? আপনি ওখানেই থাকুন, আমি আসছি। একটু পরে কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই পিছনে ঘুরে আমি হা করে তাকিয়ে পরীকে দেখছি। নীল শাড়ি, ম্যাচিং চুড়ি, কানের দুল, চুলগুলো খোপা করা।
আর খোপায় বেলি ফুলের মালা। ঠিক এই মুহূর্তে পরীকে দেখে মনে হচ্ছে আমার সামনে যেন কোনো এক নীল পরী দাঁড়িয়ে আছে। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে পরী লজ্জামাখা সুরে বলল, এমন করে কি দেখছেন? আপনাকে খুব সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসে নীলপরি। পরি লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকে হাসছে। কিছু সময় দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে পরি বলে, এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, চলুন হাঁটি। বলেই দুজনে পাশাপাশি হাঁটছি, খুব কাছাকাছি দুজন। হাঁটতে গিয়ে মাঝে মাঝে পরির হাতের আঙ্গুলের সাথে আমার হাতের আঙ্গুলগুলো লাগছে। হাঁটতে হাঁটতে পরি বলে, আপনার হাতটা একটু ধরি। আমি মুচকি হেসে পরির আঙ্গুলের ভাঁজে আমার আঙ্গুল রাখি। পরি মুচকি হেসে এক হাতে আমার হাত জড়িয়ে ধরে আর অন্য হাতে আমার হাতে ভাঁজে। এভাবেই দুজনে হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে গিয়ে বসি। পরি এখনও আমার হাত ধরে বসে আছে। কিছু সময় ঘোরাঘুরি করে চটপটি ফুচকা আইসক্রিম খেয়ে আমি পরীকে ওর বাসায় দিয়ে নিজের বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আব্বু আম্মুর সাথে কিছু সময় বসে গল্প করে রুমে এসে ফ্রেশ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি পড়ছি। কিছু সময় পড়ার পর মোবাইলটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি পরি কল করেছে। কল রিসিভ করে, হ্যালো ম্যাডাম, কি করছেন? বসে আছি। আপনি কি করছেন? চোখের বালি উপন্যাস পড়ছিলাম। ডিস্টার্ব করলাম নাকি? আরে না না, ডিস্টার্ব করবেন কেন? আচ্ছা, আমরা আপনি থেকে তুমিতে আসতে পারি না? অবশ্যই আসতে পারি। এভাবে আরও কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এর মধ্যে আমার আর পরীর মাঝে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে ওঠে। একটু আগেই আমার আর পরীর বিয়ের কাজ শেষ হয়ে যায়। বিদায়ের সময় পরী তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এরপর গাড়িতে উঠে বাসায় চলে আসি। পরী গাড়িতে আমার বুকে মাথা রেখে শুয়েছিল। বাসায় আসতেই আম্মু আমাদের বরণ করে ভেতরে আসতে বলে। রাত প্রায় 12টা বাজে, তাই আম্মু পরীকে আমার রুমে রেখে আসে। আমি কিছু সময় বন্ধুদের সাথে গল্প করে রুমে চলে যাই। রুম গিয়ে দেখি পরী কেমন অগোছালো হয়ে আছে। কাছে গিয়ে বসতেই পরী আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। কি হয়েছে তোমার? পরী কিছু না বলে মাথা নিচু করে আছে। আমি আবার বললাম, কি হয়েছে বলো আমায়। পরী মাথা নিচু করে আস্তে আস্তে করে বলে, আমার সমস্যা হয়ে গেছে। কখন হলো? একটু আগেই। আসলে আজকের ডেট ছিল, আমার মনে ছিল না। তাহলে এভাবে এই অবস্থায় বসে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হও। তুমি রাগ করোনি তো? এখানে রাগ করার কি আছে? আর তাছাড়া এখন থেকে তোমার সমস্যা মানে আমার সমস্যা, বুঝলে? বলেই পরীকে ধরে ওয়াশরুমে দিয়ে আসি। এরপর পরীর ব্যাগ থেকে একটা ছেলের কামিজ বের করে ওর হাতে দিয়ে আসি। একটু পর পরই ফ্রেশ হয়ে আমার পাশে এসে বসে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আজ সারা রাত গল্প করব, কেউ ঘুমাবো না। এই অবস্থায় গল্প করবে? কিচ্ছু হবে না, চলো ব্যালকনিতে যাই। বলেই উঠে হাঁটতে থাকে পরী। বলে, তুমি এত আনরোমান্টিক কেন? এখন আবার কি হলো? কোলে করে নিয়ে যাও। মুচকি হেসে পরীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যাই। ব্যালকনিতে গিয়ে একটা চেয়ারে পরীকে বসিয়ে দিয়ে আমিও অন্য একটা চেয়ারে বসি। পরী উঠে এসে আমার কোলে বসে, আমার গলা জড়িয়ে ধরে বসে, আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন ছিল, সব মাটি হয়ে গেল। এই, একদম হাসবে না। আমার স্বপ্ন ভেঙে গেছে আর উনি হাসছে। আচ্ছা বাবা, আর হাসবো না। আর আগে সুস্থ হও, তারপর সব স্বপ্ন পূরণ হবে। একটা চুমু দাও না। আমি পরীর দুগালে হাত রেখে চারটা ঠোঁট এক করে দেই। 2 মিনিট পর ছেড়ে দিয়ে পরীকে বুকে জড়িয়ে আরও কিছু সময় সেখানে বসে দুজনে রুমে এসে শুয়ে পড়ি। পরী আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমিও পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পরী তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মাত্র গোসল করে বের হয়েছে। পরী আমার কাছে এসে বলে, ওঠো, আমার চুল মুছে দিবে। মুচকি হেসে উঠে পরীর চুল মুছে দিচ্ছি। পরী আমার কোমর জড়িয়ে ধরে আছে আর মাঝে মাঝে দুষ্টুমি করে আমাকে সুরসুরি দিচ্ছে। চুল মোছা শেষে পরী আবার বলে, এবার শাড়ি পরিয়ে দাও। আমি শাড়ি পরিয়ে দেবো তোমায়? এখানে আর কেউ আছে বুঝি? মুচকি হেসে পরীর হাত থেকে শাড়িটা নিয়ে পরাতে শুরু করি। শাড়ি পরানো শেষ প্রায়, কুচি গুজে দিলেই হয়ে যাবে। আমি যখন কুচিটা গুজে দিতে যাব তখনই পরীর নাভির পাশে ছোট্ট তিলটায় আমার চোখ আটকে যায়। ধীরে ধীরে আমি যেন এক ঘোরের মধ্যে ডুবে যাচ্ছি। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। কখন যে পরীর তিলে নিজের ঠোঁট ছুঁয়ে ফেলেছি বুঝতে পারিনি। আমার ছোঁয়ায় পরী কেঁপে ওঠে। আমার শার্ট খামচে ধরে আছে। একটু পর পরী বলে, কি ছাড়তে ইচ্ছে করছে না বুঝি? আমি পরীর নাভি থেকে ঠোঁট সরিয়ে কুচিটা গুজে দিয়ে ওর মুখোমুখি হয়ে বলি, না করছে না।
তোমার ওই বিউটি স্পট দেখে কেমন জানি নেশা নেশা লাগছে। পরি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। একটু পর পরীকে সারিয়ে কপালে চুমু দিতেই দরজায় ঠক ঠক। আম্মু খাবার জন্য ডাকছে। আসছি বলে দুজনে রেডি হয়ে নিচে আসতেই আম্মু বলে, কিরে বাদর, অফিসের ছুটি আর কতদিন আছে? আম্মু আমি এখন বড় হয়েছি, আর বউয়ের সামনে আমাকে অপমান করছো, এটা কিন্তু ঠিক না। আমার বৌমার তো জানার দরকার আছে তুই যে একটা বাদর। আম্মুর কথা শুনে বউ আমার মিট মিট করে হাসছে। আমি মনে মনে বলি, মান সম্মান আর কিছুই রইল না গো, নতুন বউয়ের সামনে আমাকে বলে বাদর। একটু ইজ্জত আর অবশিষ্ট রইল না, মান সম্মান পাইলাম না। আরও টুকটাক কথা বলতে বলতে খাবার খেয়ে বসে গল্প করছি, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখি অফিসের বস কল করেছে। অফিসের কাজের জন্য সিলেট যেতে হবে কালকেই। আমি বললাম, স্যার আমি তো ছুটিতে আছি, আর আমার ছুটি শেষ হতে আরও 3 দিন বাকি। স্যার জানায় কাজটা খুব ইম্পর্টেন্ট, আর আমি ছাড়া কারো ওপর ভরসা করতে পারছে না। আর কি, রাজি না হয়ে উপায় আছে। কল কেটে আম্মুকে সবটা বললাম। সব শুনে আম্মু বলে, ঠিক আছে, বৌমাকে সাথে করে নিয়ে যা, তাহলেই তো হলো। কিন্তু কাল তোর বাসায় যাওয়ার কথা আমাদের। সমস্যা হবে না, আমি বিআইকে সব বুঝিয়ে বলবো, আর তোরা ফিরে এলে তখন না হয়ে যাবি। আর কি, হয়েই গেল। পরের দিকে তাকিয়ে দেখি ও অনেক খুশি। আরও কিছু সময় আব্বু আম্মুর সাথে গল্প করে রুমে চলে আসি। রুমে এসে পরীকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো সমস্যা হবে কিনা, সেটাই তো জানা হলো না। আমি তো অনেক খুশি, বিয়ের পরের দিন হানিমুন, আহা কি রোমান্টিক। এই যে ম্যাডাম, আপনার যে প্রবলেম হয়েছে সেটা বলে গেছেন। সমস্যা নেই, সেখানে কম হলেও তো 7 দিন থাকবো। আমি ওইখানে কাজের জন্য যাচ্ছি, বুঝলে। হুম, সারাদিন কাজ করবে আর রাতে আমাকে আদর করবে, তাহলেই হয়ে গেল। এই তোমার লজ্জা করে না? নিজের বিয়ে করা বরের কাছে আবার কিসের লজ্জা? আর শরম করলে গরম ভাত জুটবে না, বুঝলে আমার প্রাণের স্বামী। হুম, বুঝি গো আমার রোমান্টিক বউ। এখন আমায় পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে তোমার থুতনিটা রাখো তো। আমি মুচকি হেসে পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে ঘাড়ে চুমু দিতেই পরী কেঁপে ওঠে। ও শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে। কিছু সময় দুজনে এভাবেই থাকি। এরপর পরী আমার দিকে ঘুরে আমার পায়ে ওর পা দাঁড়িয়ে কপালে গালে চুমু দিয়ে আমার গলায় এক হাত আর এক হাত আমার কাঁধে রেখে 4টা ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। এভাবেই কেটে যায় আজকের দিনটা। রাতে সব কিছু গুছিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। সিলেট পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এতটা পথ জার্নি করে আশায় খুব ক্লান্ত। ফ্রেশ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। পরি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আসে। রাত প্রায় 9টার সময় ঘুম ভাঙে। দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নেই। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আসি। পরি এসে আমার বুকে মাথা রেখে বলে, বউকে রেখে একা একা সিলেটের সৌন্দর্য উপভোগ করছো, এত আনরোমান্টিক কেন তুমি? আচ্ছা আমি আনরোমান্টিক, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। বলে পরীকে কোলে তুলে রুমে এসে বিছানায় শুয়ে দেই, আর আমি ওর ওপরে শুয়ে কপালে গালে ঠোঁটে কিস করতে থাকি। দুজন এক নেশার ঘরে চলে যাচ্ছি। হঠাৎ আমার মনে পড়লো পরী তো অসুস্থ। উঠে যেতে নিলে পরী আমার শার্টের কলার টেনে ওর ওপরে ফেলে দিয়ে বলে, কি হলো, উঠে যাচ্ছ কেন? তুমি তো অসুস্থ, আর আমার মাথায় ছিল না। কিছু হবে না, আমি পারবো, এসো। আরে পাগল হয়ে গেছো, পরে প্রবলেম হবে। কিছু হবে না, আর তুমি তো পাগল করেছো। এখন আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, প্লিজ। পরীর এমন আবদার আর মায়াবী চাহনি দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। এরপর ধীরে ধীরে দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক নতুন রাজ্যে। পরী আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমার বুকের ওপর। মাঝে মাঝে দুষ্টুমি করে আমার নাক কান টুল টানছে, আবার মাঝে মাঝে গালে কপালে চুমু দিচ্ছে। আদর বুঝি হয়নি আমার বউটার? হুম, হয়েছ তো। তুমি ঠিক আছো তো? হুম, ঠিক আছে, চলো গোসল করে এসে ঘুমাবো। এরপর দুজনের গায়ে চাদর জড়িয়ে উঠে পড়ি। ওয়াশরুমের দিকে যেতে নিলে পরী বলে, এই, আমাকে কোলে করে নিয়ে যাও। আমি মুচকি হেসে পরীকে কোলে তুলে নিলাম। ওয়াশরুমে গিয়ে দুজনে ঝর্ণা ছেড়ে দিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আসি। পরী খুব দুষ্টুমি করছে, কখনো গালে চুমু দিচ্ছে, তো আবার ঠোঁটে ঠোঁট ছোঁয়াচ্ছে। দুষ্টুমি করতে করতে দুজনে গোসল শেষ করে এসে চেঞ্জ করে নেই। আমি চুল মুছতে গেলে পরী বলে, আমি তোমার চুল মুছে দিচ্ছি, তুমি আমার মুছে দাও। বলেই দুজনে দুটি তোয়ালা নিয়ে একে অপরের চুল মুছে দিচ্ছি। পরী আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনের মাঝে, যা মুখে প্রকাশ করার মতো না। এরপর দুজনে এসে শুয়ে পড়ি। পরী আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে।
আমিও আমার বাহু ডোরে পরীকে নিয়ে হারিয়ে যাই ঘুমের রাজ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পরি পাশে নেই। এই সকালবেলা কোথায় গেল? বাইরে গিয়ে টুংটাং আওয়াজ যাচ্ছে। উঠে চোখ ডলতে ডলতে বাইরে গিয়ে দেখি বউ আমার কফি বানাচ্ছে। আমাকে দেখে বলে, এখানে আসো তো। আমি কাছে যেতেই আবার বলে, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে রাখো। আমিও পরীর কথা মতো পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছি। এরপর দুজনে কফি খেয়ে আমি অফিসে চলে যাই। দেখতে দেখতে কেটে যায় 6 দিন। অফিসের কাজ শেষ। এর মধ্যে পরীকে নিয়ে কোথাও যেতে পারিনি, কাজের চাপে। কাল বাসায় ফিরে যাব, তাই আজ পরীকে নিয়ে ঘুরতে বের হয়েছি। অনেক জায়গায় ঘুরলাম দুজন। রাতে খাবার খেয়ে সব কিছু গুছিয়ে শুয়ে আসি। পরী বলে, আচ্ছা, আমি তো বলেছিলাম হানিমুন করব, আর তুমি তো কিছুই করছো না। আমিও তো বলছি আমি কাজের জন্য আসছি। তোমার কাজ তো শেষ, সো এখন শুধুই রোম্যান্স। বলেই আমরা দুজনে হারিয়ে যাই ভালোবাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি বাসায়। দিনে অফিসের কাজ, রাতে বইয়ের রোমান্স, এভাবেই কাটছে দিনগুলো। 1 বছর কেটে যায়। এর মধ্যে পরীকে নিয়ে হসপিটালে এসেছি। আজ পরীর ডেলিভারি। ওটি যাওয়ার সময় পরী আমার হাত ধরে বলে, তুমিও আমার ভেতরে যাবে, না হলে আমি যাব না। পাগল হয়ে গেছো? আমি কি করে ভেতরে যাব? আমি কিচ্ছু জানি না, তুমি যাবে মানে যাবে। এরপর ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে একটা হসপিটালের ড্রেস পরে ভেতরে যাই। পরীর হাত ধরে বসে আছি। একটু পর পরীকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন দেয়। পরী আমার দিকে কিছু সময় তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। ডক্টর আমাকে বাইরে চলে যেতে বলে। আমিও বাইরে চলে আসি। 1 ঘন্টা পর ডক্টর বাইরে এসে জানায় আমাদের মেয়ে হয়েছে আর পরীও সুস্থ আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিছু সময় পর পরীকে বেড়ে দেয়া হলে সবাই দেখা করে চলে আসে। আমি সবার শেষে যাই। পরীর পাশে আমাদের ছোট্ট সোনা শুয়ে আছে। পরীর কাছে গিয়ে মাথায় পাশে বসে ওর কপালে চুমু দিয়ে বলি, আজ আমাদের ঘর পরিপূর্ণ। পরী, দেখো, আমাদের মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। না, তোমার মতো হয়েছে। বলেছি না তোমার মতো হয়েছে। আমাদের এই ঝগড়ার ভালোবাসা তো চলতেই থাকবে। এবার আসি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।